ধরো তোমার বাড়িতে থাকা একটা সাধারণ পুতুল একদিন হঠাৎ করে জীবন্ত বা অভিশপ্ত হয়ে গেল এবং তারপর সে তোমার আপনজনদের নৃশংসভাবে খুন করতে থাকে। তুমি এটা জানার পরে ওই পুতুলটাকে বিভিন্নভাবে ধ্বংস করার চেষ্টা করেছো, কিন্তু কোনো মতেই ওই পুতুলটা ধ্বংস হয় না। কি করবে তুমি তখন? এরকমই একটা ইউনিক কনসেপ্টের হরর সাসপেন্স মুভি দ্য মাঙ্কি। মুভিটার রাইটার স্টিফেন কিং। তাহলে বুঝতেই পারছো গল্পটা কেমন হতে চলেছে। সেলিম স্লট, মিস্টার হ্যারিসন ফোন, ডক্টর স্লিপ, 1922, দ্য ডার্ক টাওয়ার, দ্য মিস্ট, দ্য গ্রিন মাইলের মতো সব মাস্টারপিস মুভির রাইটার হলেন এই স্টিফেন কিং। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাই। আর এরই মধ্যে তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, যাতে পরবর্তীতে তোমাদের জন্য এরকমই কিছু মাস্টারপিস এবং ইউনিক মুভির এক্সপ্লেন নিয়ে আসতে পারি। মুভি শুরু হয় একটা দোকানকে দেখিয়ে, যেখানে একজন অজানা লোক আতঙ্কিতভাবে ঢুকে পড়ে এবং জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, আর তার হাতে ছিল একটা অদ্ভুত দেখতে বানরের মতো খেলনা। লোকটির সমস্ত পোশাকে লেগে রয়েছে রক্ত। এই লোকটির নাম হলো ক্যাপ্টেন শেরবার্ন। সে কোনো রকমে একটা ভয়ানক পরিস্থিতি থেকে বেঁচে এই দোকান অবধি এসে পৌঁছেছে। দোকানের মধ্যে আসলে দোকানের মালিক তাকে দেখে একটু হতভম্ব হয় এবং জিজ্ঞাসা করে, আপনার এই অবস্থা কেন, আর আপনি কোথা থেকে আসছেন? একথা শুনে ক্যাপ্টেন দীর্ঘ একটা নিঃশ্বাস নেয় এবং বলে, আমার শরীরে যে রক্তগুলো দেখতে পাচ্ছেন এটা আসলে আমার নয়। কাজের কথায় আসি, আমি এই খেলনা বানরটা বিক্রি করতে চাই। একথা শুনে দোকানের মালিক বানরটার দিকে একই দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে লক্ষ্য করে বানরটা দেখতে স্বাভাবিক হলেও তার মধ্যে কেমন যেন একটা নিস্তব্ধতা ভাব রয়েছে। মনে হচ্ছে এখনই এটি জীবিত হয়ে যাবে, এবং তার হাতের মধ্যে ছিল একটা ড্রাম। এসব কিছু লক্ষ্য করার পর দোকানের মালিক ক্যাপ্টেনকে বলে, বানরটার একটা হাত ভাঙা নাকি? একটা হাত ওপরে আর একটা হাত নিচে। একথা শুনে ক্যাপ্টেন একটা মুচকি হাসি দেয় এবং বলে, ভাগ্য ভালো যে একটা হাত ওপরে আর অন্য হাত নিচে রয়েছে। আর আরো একটা ভালো দিক হলো সে এখনো ড্রাম বাজাচ্ছে না। যদি সে ড্রাম বাজাতে শুরু করে তাহলে এখানে কারো না কারো মৃত্যু ঘটবে, এটা নিশ্চিত থাকতে পারো। ক্যাপ্টেন তার কথা শেষ করতেই পারে না, এরই মধ্যে হঠাৎ করে বানরটি ড্রাম বাজাতে শুরু করে। আর ক্যাপ্টেন একটু আগে যা বলল তাই হয়। একটা ইঁদুর দোকানের মধ্যে থাকা একটা রশি কেটে দেয়, আর এরপর একটার পর আরেকটা জিনিস পরে দোকানের মালিকের সামনে থাকা একটা চাকু সোজা তার পেটের মধ্যে ঢুকে যায়। সে টু শব্দটুকু পর্যন্ত করতে পারে না, সেখানেই তার মৃত্যু হয়। আর ক্যাপ্টেনের কথা আরো একবার মিলে যায়। বানরটি তার ড্রাম বাজানোর সঙ্গে সঙ্গেই আরো একটা মৃত্যু ঘটে। আর এইবার ক্যাপ্টেন আরো একবার এই বানরের ভয়ানক মৃত্যু খেলা দেখে সিদ্ধান্ত নেয় সে যে কোনো মূল্যে তাকে এবার ধ্বংস করবেই। এই জন্য সে জ্বলন্ত আগুনের মধ্যে বানরটিকে ফেলে দেয়। জ্বলন্ত আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে বানরটি, কিন্তু তখনও তার মুখে ছিল এক অদ্ভুত রহস্যময় হাসি, যার মাধ্যমে সে জানান দিচ্ছিল সে আবারও ফিরে আসবে। আর খেলা এখনো শেষ হয়নি, সবে তো শুরু। বানরটি আগুনে পুড়ছিল, আর এদিকে ক্যাপ্টেন চিৎকার করে বলছিল, আমি আমার বাচ্চাদের জন্য অনেক বড় বিপদ রেখে যাচ্ছি। আর এরপর এখান থেকে সিন শিফট হয় এবং দেখানো হয় কয়েক বছর পরের সময়কে, নির্দিষ্টভাবে বলতে গেলে 1999 সাল, যেখানে আমরা দুজন যমজ ভাইকে দেখতে পাই। একজনের নাম বিল আর চশমা পরা আরেকজনের নাম হেল। এরা দুজনেই হলো ক্যাপ্টেন শেরবার্নের পুত্র। তারা তাদের মায়ের থেকে জানতে পারে তাদের বাবা তাদের সাথে থাকে না, সে কোনো এক কারণে বাড়ি থেকে চলে গিয়েছিল। এরপর সে আর কখনো ফিরে আসেনি, কিন্তু আমরা তো খুব ভালো করেই জানি তার বাবার সাথে আসলে কি হয়েছিল। বিল এবং হেল দুজন যমজ ভাই হলেও বিল হেলের চাইতে 3 মিনিটের বড়, আর এই জন্য সে তাকে বিভিন্নভাবে বুলি এবং সবসময় কাজে হুকুম করে বিরক্ত করত। অন্যদিকে তাদের মা নিজের কাজে এতটাই ব্যস্ত থাকতো যে সে তার বাচ্চাদেরকে খুব একটা সময় দিতে পারতো না, তাই তারা নিজেরাই নিজেদের সঙ্গী হয়ে ওঠে। একদিন কৌতূহলবশত বিল এবং হেল তাদের বাবার পুরনো জিনিসপত্র ঘাটাঘাটি করতে থাকে, যেখানে ক্যাপ্টেন শেরবার্নের মিলিটারি ইউনিফর্ম রাখা ছিল, সাথে একটা বড় বাক্স। হেলের নজর ওই বাক্সে পড়ার সঙ্গে সঙ্গে সেই বাক্সটা বাইরে বের করে এবং খোলা মাত্রই দেখতে পাই ওই বাক্সের মধ্যে ওই বানরটাকে রাখা রয়েছে, এবং বাইরের বাক্সে লেখা ছিল টার্ন দ্য কে অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স, মানে চাবি দিয়ে ওই বানরটাকে জাগিয়ে তোলার কথা বলা হয়েছে। যেহেতু তারা দুই ভাই জানতো না যে এই বানরটা আসলে কতটা ভয়ানক, তাই তারা কোনো কিছু না ভেবেই বানরটাকে চাবি দিয়ে চালু করে দেয়। তারা মনে করে আর 5টা সাধারণ খেলনার মতোই এটাও একটা খেলনা। যাই হোক, কিছুক্ষণ পর হেল চাবি দিয়ে বানরটাকে চালু করে দেয়, কিন্তু চাবি দিলেও বানরটার মধ্যে বিন্দু মাত্র পরিবর্তন আসে না। তারা মনে করে হয়তোবা এটা অনেক পুরনো একটা খেলনা, যার জন্য এটা নষ্ট হয়ে গেছে এবং কাজ করা বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণ পর যখন কোনো মতেই বানরটার মধ্যে কোনো পরিবর্তন আসে না, তখন তারা বানরটাকে ওই বাক্সের মধ্যে ভরে আলমারিতে রেখে দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় বিল এবং হেল একটা মহিলার সাথে বাইরে ডিনার করতে যাবে। এই মহিলার নাম হলো অ্যানি। সে একজন বেবি সিটার। যেহেতু বিল এবং হেলের মা তাদেরকে খুব একটা সময় দিতে পারতো না, এই জন্য সে অ্যানিকে রেখেছে তাদের দেখাশোনার জন্য। কিন্তু বিল গাড়িতে ওঠার সময় এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ঘটনাটা হলো সে গাড়িতে উঠতে গেলে দেখতে পায় গাড়ির মধ্যে আগে থেকেই ওই মাঙ্কি বসে রয়েছে। সে এটা দেখে অনেক অবাক হয়,
কারণ তারা তো ওই মাংকিকে বাক্সের মধ্যে ভরে আলমারিতে রেখে এসেছিল, তাহলে এটা এখানে এলো কিভাবে? এটা তো অসম্ভব। তো যাই হোক, এই বিষয়টা তার খুব একটা সুবিধার মনে না হলেও সে এতে গুরুত্ব না দিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে চলে যায়। আর এরপর দেখানো হয় রেস্টুরেন্টের ভেতরে, যেখানে একজন শেফ তাদের জন্য তাদের সামনে খাবার বানাচ্ছিল। এরকম সময় হঠাৎ করে গাড়িতে থাকা ওই মাংকি ড্রাম বাজাতে শুরু করে। এর মানে খুব শীঘ্রই কোনো অঘটন ঘটতে চলেছে, কারণ মৃত্যু নিকটে। কিন্তু কার? এদিকে দেখানো হয় ওই শেফকে, যে খাবার বানাচ্ছিল। সে তার হাতে থাকা চাকু দিয়ে খাবার বানাচ্ছিল এবং বিভিন্ন অঙ্গভঙ্গি করছিল। এরই মধ্যে হঠাৎ করে তার চাকু তার হাত থেকে ফসকে যায় এবং সামনে বসে থাকা অ্যানির গলার এপার ওপার হয়ে যায়। সেখানে থাকা কেউই বুঝতে পারে না যে এখানে কি হয়ে গেল। চাকুটা এতটাই ধারালো ছিল যে অ্যানির মাথা দুভাগে বিভক্ত করে দেয়। সবাই একদম চমকে ওঠে। তাদের মনে হয় এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু হেল ভালো করেই জানতো এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এর সাথে অবশ্যই মাংকির কোনো কানেকশন রয়েছে। অ্যানির মৃত্যুতে বিল এবং হেল অনেক ভয় পেয়ে যায়, আর এই জন্য তার মা তাদের বিভিন্নভাবে সাহস জোগাতে থাকে। সে বলে, জীবনটা এরকমই, কখন কার মৃত্যু হয় বলা খুব কঠিন। আর এরপর তারা অ্যানির মৃত্যু অনুষ্ঠানে যায় এবং নাচ গান করতে থাকে। আফ্রিকার অনেক দেশে এরকম কালচার দেখা যায়। তো যাই হোক, তারা সেই অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরে আসলে হেল সঙ্গে সঙ্গেই ওই মাংকির সাথে দেখা করতে যায় এবং মাংকিকে বলে, কাল যা কিছু হয়েছিল ওই সব কিছুর পেছনে তোমার হাত রয়েছে, তাই না? সে মাংকির সাথে কথা বলছিল, এরকম সময় সেখানে তার ভাই বিল চলে আসে এবং তাকে বিরক্ত করতে শুরু করে। এরপর হেল তাকে সম্পূর্ণ ঘটনা জানায় যে কিভাবে ওই মাংকিকে আলমারিতে রাখার পরেও সে গাড়িতে চলে এসেছিল এবং তার মনে হয় কোনো না কোনোভাবে এই খেলনা পুতুলটাই অ্যানিকে খুন করেছে। বিল তার ভাই হেলের এ ধরনের কথা শুনে হাসাহাসি করতে থাকে, কিন্তু হেলের জন্য আরো বড় ধরনের সমস্যা অপেক্ষা করছিল কাল যখন সে স্কুলে যায়। কারণ বিল তার বলা এই সম্পূর্ণ ঘটনাকে স্কুলে ছড়িয়ে দিয়েছিল, যার ফলে স্কুলের সবাই তাকে নিয়ে হাসাহাসি করছিল, এমনকি তারা তাকে নানাভাবে বিরক্ত করছিল। হেল রাগে বাড়িতে চলে এসে সোজা মাংকির কাছে যায় এবং তাকে চাবি দিয়ে বলে, আমার ভাই বিলকে মেরে দাও। যদিও সে এই সকল কথা রাগের মাথায় বলছিল, কিন্তু সে যেভাবে বলুক না কেন তাই কোনো না কোনো অঘটন ঘটবেই। হেলের হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গেই সে তার ড্রাম বাজাতে শুরু করে, আর এর প্রভাব পড়ে তার মায়ের উপর, যে নিচে খাবার বানাচ্ছিল। হঠাৎ করে তার মায়ের চোখ কান নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে এবং সেখানেই পড়ে সে মারা যায়। পরবর্তীতে ডাক্তার জানায় তার মা ব্রেন হ্যামারেজের কারণেই মারা গেছে, কিন্তু হেল তো ভালো করেই জানতো কিভাবে তার মা মারা গেছে এবং তার মায়ের সম্পূর্ণ দায়টাই সে নিজের ওপর নিয়ে নেয়। সে ভাবতে থাকে তার জন্যই তার মা মারা গেল। আর আরও একটা বিষয় ছিল, সেটা হচ্ছে ওই মাংকি যখনই তার ড্রাম বাজায় তখনই কারো না কারো মৃত্যু হয়। এই সকল ঘটনা ঘটার পর হেল ওই মাংকিকে ধারালো চাকু দিয়ে টুকরো টুকরো করে দেয়, কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠলে হেল দেখতে পায় মাংকিটা একদম অক্ষত অবস্থায় রয়েছে। মনেই হচ্ছে না কালকে তাকে টুকরো টুকরো করা হয়েছিল। হেল বুঝে যায় এই টয়কে ধ্বংস করা এতটা সহজ হবে না। এদিকে বিল তার মায়ের মৃত্যুটা কোনো মতেই মেনে নিতে পারেনি, যার ফলে সে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ে। এভাবেই কিছুদিন চলে যায়। কয়েকদিন পর তাদের বাড়িতে তার এক আঙ্কেল আসে, যার নাম চিপ। আঙ্কেল চিপ বিল এবং হেলকে তার সাথে নিয়ে যেতে এসেছে, কারণ এখানে তাদের দুই ভাইকে দেখাশোনার মতো কেউই নেই। কাউকে না কাউকে তো তাদের দায়িত্ব নিতেই হতো। এই জন্য বিল এবং হেল তার আঙ্কেলের সাথে তার আঙ্কেলের বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে থাকতে শুরু করে। এখানে আসার পর হেল বারবার ভাবতে থাকে সে এই সকল বিষয় তার ভাই বিলকে জানাবে, কিন্তু সে কোনো মতেই সাহস পাচ্ছিল না। এক পর্যায়ে সাহস করে বলেই ফেলে, বিল, আমি তোমাকে কিছু বলতে চাই। আসলে মায়ের মৃত্যুটা কোনো রোগের কারণে হয়নি, বরং ওই মাংকির কারণে হয়েছে। আমি ওই মাংকিকে চাবি দিয়ে চালু করে দিয়েছিলাম, যার ফলে সে ড্রাম বাজায় এবং মায়ের মৃত্যু হয়। ওই মাংকি একটি অভিশপ্ত পুতুল, যাকে চালু করার পর এক মৃত্যু খেলা শুরু হয়। কিন্তু বিল আগের মতোই তার কথাই বিশ্বাস করে না। সে তাকে বলে, সত্যিই যদি এরকম কিছু হয় তাহলে আমাকে প্রমাণ দেখাও। আর এরপর হেল আবারও ওই মাংকিটাকে চালু করে এবং মাংকি ড্রাম বাজাতে শুরু করে। আর এইবার দেখা যায় আঙ্কেল চিপকে, যে হর্স রাইডিং করছিল। হঠাৎ করে সে ঘোড়ার পিঠ থেকে পড়ে যায় এবং সেখানে থাকা সকল ঘোড়া তার উপর দিয়ে চলে যায়, যার ফলে তার একটা নৃশংসতম মৃত্যু হয়। আর এখন বিল সম্পূর্ণভাবে বিশ্বাস করে যে হেল যা কিছু বলেছিল তা সবই সত্যি এবং ওই মাংকি কতটা ভয়ানক এবং সাংঘাতিক সে বিশ্বাস তো করলো, কিন্তু অনেক দেরিতে, যার মূল্য হিসেবে আঙ্কেল চিপকে বলে দিতে হলো। যাই হোক, এই সকল ঘটনা ঘটার পর তারা সিদ্ধান্ত নেয় ওই মাংকিকে তাদের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দেবে। আর এই জন্য তারা পাহাড়ের একটা উঁচু কুয়োতে ওই বানরকে বাক্সে ভরে ফেলে দেয়। বলতে গেলে এক প্রকার জীবন্ত দাফন হয় ওই ভয়ঙ্কর পুতুল মাংকির। আর এরই সাথে তাদের জীবনে ঘটতে থাকা সকল সমস্যার অবসান ঘটে এখানে। কিন্তু মুভির এখানে শেষ নয়, গল্প শুরু হয় আবারও 25 বছর পরের সময়কে দেখিয়ে। হেল এখন একটা সুপার শপে কাজ করে, আর জানা যায় সে তার ভাইয়ের সাথেও অনেক আগেই সম্পর্ক শেষ করে দিয়েছে, কারণ তার ধারণা যদি তারা দুই ভাই একসাথে থাকে তাহলে ওই মাংকি আবারও তাদের পিছু করতে শুরু করবে এবং আবারও শুরু হবে মৃত্যুর এক রহস্যময় খেলা।
এজন্য তারা দুজনেই এখন আলাদা আলাদা শহরে থাকে, কিন্তু কে কোন শহরে থাকে এটা কেউ জানে না। তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। কিছুক্ষণ পর হেল ম্যানেজারের কাছে যায় এবং ছুটি চায়, কারণ সে তার ছেলে পিটের সাথে দেখা করতে যাবে, যে তার এক্স ওয়াইফের সাথে অন্য একটা বাড়িতে থাকে। ম্যানেজার তাকে ছুটি দিলে হেল তার এক্স ওয়াইফের বাড়িতে যায় তার ছেলে পিটির সাথে দেখা করতে। আর এখানে আসলে সে জানতে পারে তারা তার ছেলের লিগ্যাল কাস্টাডি নেবে। এর মানে এটাই হয়তোবা পিটের সাথে হেলের শেষ দেখা, এবং সে আর চাইলেও তার ছেলের সাথে খুব বেশি সময় কাটাতে পারবে না। এটা তাকে জানায় তার এক্স ওয়াইফের নিউ হাজবেন্ড, যার নাম টেড। আর এই লিগ্যাল কাস্টাডি 2 দিনের মধ্যেই পাস হবে। এর মানে তার কাছে মাত্র 2 দিন সময় আছে তার ছেলের সাথে সময় কাটানোর জন্য। এসব কথা শুনে যদিও হেলের অনেক খারাপ লাগে, কিন্তু তার কিছুই করার ছিল না। এই জন্য সে পিটের সাথে সময় কাটানোর জন্য একটা ছোট্ট ভ্রমণে বের হয় এবং রাত হলে একটা হোটেলে নিজেদের থাকার ব্যবস্থা করে। এখানে পিট তার বাবাকে বিভিন্ন অদ্ভুত সব প্রশ্ন করছিল। আচ্ছা, তুমি কি একা? তোমার আর কেউ নেই? তোমার কোনো ভাই বা বোন আছে নাকি? এ ধরনের অদ্ভুত নানা প্রশ্ন। হেলের কোনো প্রশ্নেই কিছু মনে হয় না, কিন্তু যখন পিট তার ভাইয়ের কথা বলে তখন তার অনেক মন খারাপ হয়ে যায়, কারণ সে তার ভাইকে অনেক ভালোবাসতো এবং তার ভাইয়ের সাথে কাটানোর সময় তার মনে পড়তে থাকে। তবুও হেল তার ছেলেকে কিছুই বলে না। সে জানায় তার এই পৃথিবীতে কেউই নেই। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় একটা মহিলাকে। এই মহিলা হলো আঙ্কেল চিপের স্ত্রী। আর আঙ্কেল চিপ হলো সেই ব্যক্তি যে হেল এবং বিলের মা মারা যাওয়ার পর তার কাছে তাদেরকে রেখেছিল এবং পরবর্তীতে যার হর্স রাইডিং এ মৃত্যু হয়েছিল। আর আঙ্কেল চিপের মৃত্যু হওয়ার পর থেকে তার স্ত্রী এই বাড়িতে একাই থাকে। কিন্তু হঠাৎ আজকে রাত্রে ঘুমানোর আগ মুহূর্তে তার কানে অদ্ভুত একটা ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে। তার মনে হচ্ছিল বাড়িতে কেউ প্রবেশ করেছে। সে ওই আওয়াজে পিছু করলে বুঝতে পারে এই আওয়াজটা তার বাড়ির বেসমেন্ট থেকে আসছে। আর এরপর সে আস্তে আস্তে বেসমেন্টের দিকে যেতে শুরু করে। এক পর্যায়ে সে বেসমেন্টের সিঁড়ি দিয়ে নিচে নামতেই যাবে, এমন সময় তার কানে ভেসে আসে মাঙ্কির ড্রাম বাজানোর আওয়াজ এবং সঙ্গে সঙ্গেই সে বেসমেন্টের সিঁড়ি ভেঙে নিচে পড়ে যায়। নিচে পড়ে গেলেও সে মারা যায় না, বরং খুব ভয়ানকভাবে জখম হয়ে যায়। সিঁড়ির নিচে পড়ে থাকা বিভিন্ন কাঠ এবং কাচের টুকরো তার সম্পূর্ণ মুখে গেঁথে গিয়েছিল। আর এরপর সে এগুলো পরিষ্কার করার জন্য ওয়াশরুমে আয়নার সামনে গেলে তার নাকে এক ধরনের গন্ধ ভেসে আসে। আর এই গন্ধটা ছিল গ্যাস লিক হওয়ার, মানে তার বাড়িতে গ্যাস লিক হচ্ছে। সে ওই গন্ধ অনুসরণ করে তার রান্নাঘরে এসে পৌঁছায় এবং এখানে এসে সে চুলাতে নাক ধরতে যাবে, এমন সময় তার মুখে আগুন ধরে যায়। সে আতঙ্কে চিৎকার করতে থাকে এবং এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এক পর্যায়ে সে বাড়ি থেকে বাইরে বের হয় এবং সামনের দিকে দৌড়াতে থাকে। আর এখানেই ঘটে তার জীবনের সমাপ্তি। সে আতঙ্কে সামনে এমনভাবে দৌড় দেয় যাতে করে তার মাথাটা বাড়ির সামনে থাকা বিলবোর্ডে লেগে যায় এবং বিলবোর্ড তার মাথার এপার ওপার হয়ে যায়। আর এদিকে দেখানো হয় হেলকে, যে হোটেলে গভীর ঘুমে আচ্ছন্ন। এরকম সময় সে একটা দুঃস্বপ্ন দেখে। সে ওই স্বপ্নে তার মাকে অনেক ভয়ানক একটা রূপে দেখতে পায় এবং ওই স্বপ্নে মাঙ্কিটাও ছিল যে তাকে মারতে আসছে। হঠাৎ হেলের ঘুম ভেঙে যায় এবং ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। আর কাকতালীয় ব্যাপার হচ্ছে এই একই সময় তাকে বিল ফোন করেছে, তাও আবার এত বছর পরে। হেল ফোন রিসিভ করতেই বিল বলে ওঠে ওই মাঙ্কি ফিরে এসেছে। শুধুমাত্র ফিরেই আসেনি, সে চারিদিকে তার তাণ্ডব শুরু করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তারা এই মাঙ্কিটাকে ধ্বংস করবে কিভাবে। আর এই বিষয়টা নিয়ে তাদের 2 ভাইয়ের মধ্যে কথা কাটাকাটিও হয়। হেল কথা বলতে বলতে বাইরে চলে আসে, কিন্তু কোথাও থেকে যেন কেমন একটা শব্দ তার কানে ভেসে আসছিল। সে বুঝে ওঠার আগেই তার মাথার উপরে থাকা এসি কুলারটা মাটিতে পড়ে যায় এবং বিস্ফোরণ হয়। আর এসিতে লাগানো বৈদ্যুতিক তার সেখানে থাকা সুইমিং পুলে গিয়ে পড়ে। সম্পূর্ণ সুইমিং পুলে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এরই মধ্যে সেখানে একজন মহিলা গোসল করতে আসে। এই মহিলার ইচ্ছা হয়েছে মধ্যরাতে সাঁতার কাটবে। কিছুক্ষণের মধ্যেই ওই মহিলা সুইমিং পুলে ঝাঁপ দেয় এবং ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ স্পর্শ হয়ে তার শরীর একদম ছিন্ন ভিন্ন হয়ে যায়। কতটা ভয়ানক একটা দৃশ্য। হেল এই দৃশ্য দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সে বুঝে গিয়েছিল ওই মাঙ্কি আগের থেকেও অনেক বেশি শক্তিশালী এবং ভয়ানক হয়ে ফিরে এসেছে। কিন্তু কথা হচ্ছে সে আবার ফিরে আসলো কিভাবে। হেল সঙ্গে সঙ্গেই তার হোটেল রুমে যায়। সে আর এক মুহূর্তও এই হোটেলে থাকবে না। সে সর্বপ্রথম সিদ্ধান্ত নেয় তার ছেলেকে সহি সালামত তার এক্স ওয়াইফের বাড়িতে পৌঁছে দেবে, যাতে তার কোনো ক্ষতি না হয়। আর এরপর হেল আঙ্কেল চিপের বাড়িতে যাবে তার আন্টির সাথে দেখা করার জন্য। কিন্তু তার ছেলে পিট তার সঙ্গে তার আঙ্কেলের বাড়িতে যেতে চায়। আর যেহেতু মাত্র 2 দিনই পিট হেলের সঙ্গে কাটাতে পারবে, তাই তাকে সে নিষেধ করতে পারে না। আর এরপর সে তাকে নিয়ে যায় তার আন্টির বাড়িতে। এদিকে হেল তার আন্টির বাড়িতে এসে পৌঁছালে জানতে পারে তার আন্টির নৃশংসভাবে মৃত্যু হয়ে গেছে। আর তার মারা যাওয়ার পর তার বাড়ির সমস্ত জিনিসপত্র নিলাম হচ্ছে। এরই মধ্যে রয়েছে ওই মাঙ্কি টয়। আর এই মাঙ্কি টয়কে একজন ছেলে নিলাম থেকে কিনে নেয়। সে জানলই না সে তার মৃত্যুকে টাকা দিয়ে কিনে নিল। দৃশ্য আবারও ফিরে আসে হেলের কাছে। সে দূর থেকে দেখছিল তার আন্টির বাড়ির সব জিনিসপত্র নিলাম হচ্ছে। এগুলো দেখে তার অতীতের বিভিন্ন স্মৃতি মনে পড়ে যায়। তার মনে পড়ে কিভাবে সে তার বাবার জন্য ছটফট করত, কিন্তু তার মা তাকে তার বাবার সাথে দেখা করতে দেয়নি। আর এরপর তার বাবার মৃত্যুই হয়ে গেল।
এরই মধ্যে সেখানে হেলে দেখা হয় একজন পরিচিত এজেন্টের সাথে, যে তাকে একটা শকিং নিউজ জানায়। সে বলে, আমি যখন এই শহরে আসি তখন চারিদিকে অদ্ভুতভাবে মানুষের মৃত্যু হতে থাকে, আর এই সকল মৃত্যুগুলোই ছিল অস্বাভাবিক। হেল এজেন্টের এ ধরনের কথা শুনে ঘাবড়ে যায় এবং বুঝতে পারে ওই অভিশপ্ত মাঙ্কি টয় এই শহরে রয়েছে। হেল এবং এজেন্টের কথা শুনে পিট জানতে পারে হেলের একজন বড় ভাইও রয়েছে। তো যাই হোক, এখন হেলের লক্ষ্য হলো ওই মাঙ্কি টয়কে খুঁজে বের করা এবং ধ্বংস করা। এজন্য সে ওই এজেন্টকে বাড়ি দেখার বাহানায় মাঙ্কি টয়কে খুঁজতে ভেতরে যায়। তার সন্দেহ আঙ্কেল চিপের বাড়ির বেসমেন্টেই লুকিয়ে আছে ওই মাঙ্কি টয়। হেল বাড়ির বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও ওই মাঙ্কি টয়কে কোথাও দেখতে পায় না। সে ওই এজেন্টকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনারা বাড়ির জিনিসপত্র বাইরে নিয়ে যাওয়ার সময় কোনো খেলনা বানর দেখতে পেয়েছিলেন? উত্তরে এজেন্ট বলে, আসলে আমি ঠিক মনে করতে পারলাম না, অনেক জিনিসপত্র বাইরে নিয়ে গেছিলাম তো, তাই আমার ঠিক মনে নেই। এরপর হেল শিওর হয়ে যায় যে ওই মাঙ্কি টয় বেসমেন্টেই লুকিয়ে আছে, কিন্তু বেসমেন্ট লক করা। এরপর সে এজেন্টকে বেসমেন্টের দরজা খুলে দিতে বলে, আর দরজা খোলার সঙ্গে সঙ্গেই বেসমেন্টের ভিতরে থাকা একটা বন্দুক ওপর থেকে নিচে পড়ে যায় এবং সেখান থেকে একটা গুলি সোজা এজেন্টের মাথায়। ব্যাস, এজেন্টের খেল খতম। বেসমেন্টের চারিদিকে রক্তাক্ত হয়ে যায় এবং এরই মধ্যে বেসমেন্ট থেকে ভেসে আসছিল ওই মাঙ্কি টয়ের ড্রাম বাজানোর শব্দ, যার মাধ্যমে সে জানান দিচ্ছে সে ওই বেসমেন্টে রয়েছে এবং হেলকে স্বাগতম জানাচ্ছে। এই ঘটনার সঙ্গে সঙ্গেই হেল এই এরিয়ার পুলিশকে ফোন করে, আর এখানে সে জানতে পারে বেল, তার বড় ভাই, প্রথম থেকেই এই শহরে রয়েছে। সে এটা জানা মাত্রই তার ভাইকে ফোন করে। বিল ফোন রিসিভ করলেও সে তাকে তার অ্যাড্রেস বলে না। হেল তাকে তার সাথে দেখা করতে বলে, কিন্তু তাতেও সে রাজি হয় না। এক পর্যায়ে হেল বিলকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেয় এবং তাতেও কোনো কাজ না হলে হেল তার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে। এরপর ফাইনালি আমাদেরকে দেখানো হয় বিলকে, যার লক্ষণ খুব একটা সুবিধার নয়। হেল যে মাঙ্কি টয়কে সম্পূর্ণ দুনিয়া খুঁজে বেড়াচ্ছে, সেই মাঙ্কি টয় আসলে বিলের কাছে রয়েছে। তার উদ্দেশ্য অনেক ভয়ানক, আর সবচেয়ে বড় টুইস্ট হলো এই মাঙ্কি টয়কে নিয়ন্ত্রণ করছে বিল। সে ওই মাঙ্কি টয়কে এমনভাবে সামলে রেখেছিল মনে হচ্ছে তার সবচেয়ে কাছের এবং আপনজন হলো এই মাঙ্কি টয়। এর সঙ্গে সঙ্গে সে এই সম্পূর্ণ বাড়িতে তার ট্র্যাপ বিছিয়ে রেখেছে, যাতে কেউ বাড়িতে প্রবেশ করলে আর কখনো বেঁচে ফিরতে না পারে। যাই হোক, ট্র্যাপ থেকে মনে পড়লো গত সপ্তাহে একটা মুভি এক্সপ্লেন করেছিলাম, যার নাম স এক্স এবং জিগস। তোমরা চাইলে ওই মুভিগুলো এক্সপ্লেন দেখে আসতে পারো, কথা দিচ্ছি অনেক ভালো লাগবে। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে বিল কেন তার ভাইয়ের সাথে এরকম করছে। আসলে বিল তার মা বাবা এবং আঙ্কেল চিপের মৃত্যুর মূল কারণ হিসেবে হেলকেই দায়ী করে। তার মতে হেলের জন্যই এই মাঙ্কি তাদেরকে মেরে ফেলেছিল, আর এখন সে এর প্রতিশোধ নিতে চায়। সে চায় এই মাঙ্কি টয়ের মাধ্যমে তাকে শেষ করে দিতে। সে এই দুনিয়াতে একা শুধুমাত্র ওই হেলের কারণে। এরপর সিন শিফট হয় অতীতের একটা ফ্ল্যাশব্যাকে। এটা ছিল ওই দিন যেদিন তারা দুই ভাই ওই মাঙ্কি টয়কে একটা বাক্সের মধ্যে ভরে পাহাড়ের উঁচু কুয়োতে ফেলে দিয়েছিল। আসলে ওই দিন কি হয়েছিল এবং কিভাবে মুক্তি পেয়েছিল ওই মাঙ্কি টয়। আসলে মাঙ্কি কুয়োতে ফেলে দেওয়ার পর হেল সেখান থেকে চলে যাওয়ার পর বিল ওই মাঙ্কি টয়কে ফিরিয়ে আনার জন্য কুয়োতে প্রবেশ করেছিল, কিন্তু অদ্ভুত বিষয় হলো মাঙ্কি সেখানে ছিল না। সেখানেই পড়েছিল শুধুমাত্র মাঙ্কি টয়ের চাবি। আর এরপর ওই সময় থেকে এখন কিছুদিন আগ পর্যন্ত সে ওই মাঙ্কি টয়কে পাগলের মতো খুঁজে বেরিয়েছিল, যেটা ছিল তার আঙ্কেল চিপের বাড়িতেই। পরবর্তীতে যখন তার আন্টি মারা যায় তখন তার বাড়ির জিনিসপত্র নিলামে উঠে গিয়েছিল, যেখান থেকে একজন সেই মাঙ্কি টয়টা কিনে নিয়েছিল, আর এরপর তার থেকে কিনে নেয় বিল। কিন্তু যে ছেলেটা তার কাছে মাঙ্কি টয় বিক্রি করেছিল ওই ছেলেটা এখন সেই মাঙ্কি টয় ফেরত চায়। কিন্তু সমস্যা হচ্ছে সে হেলকে দেখা মাত্রই তার দিকে বন্দুক তাক করে। সে মনে করে এই লোকের কাছে সে মাঙ্কি টয় বিক্রি করেছিল, কারণ হেল এবং বিলের চেহারা একদম একই রকম। ওই ছেলেটি কোনো মতেই মানতে চাইছিল না হেলের কাছে ওই মাঙ্কি টয় নেই। সে বারবার তার দিকে বন্দুক তাক করছিল এবং গুলি চালানোর হুমকি দিচ্ছিল। আর যেহেতু হেলের সাথে রয়েছে তার ছেলে, এই জন্য হেল অনেক ঘাবড়ে যায়। যদি সে সত্যি সত্যি গুলি চালিয়ে দেয় তাহলে তো তার ছেলে ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য সে ওই ছেলেকে নিয়ে বিলের বাড়িতে আসে এবং বলে, ওই বাড়ির মধ্যেই তোমার ওই মাঙ্কি টয় রয়েছে, যাও ওখান থেকে নিয়ে নাও। কিন্তু ওই ছেলের কথা, যেহেতু আমি তোমার কাছে ওই পুতুলটা বিক্রি করেছি তাই তোমার দায়িত্ব আমার কাছে ওই মাঙ্কি টয়টা নিয়ে আসা, আমি কেন আনতে যাব। তো এই ছেলেটি কোনো মতেই কথা না মানলে পিট গাড়ি থেকে নেমে যায় এবং সেই বাড়ির মধ্যে চলে যায় মাঙ্কি টয়কে আনতে। হেল ভালো করেই জানতো যদি ছেলের হাতে ওই মাঙ্কি টয়টা পড়ে তাহলে অনেক বড় ক্ষতি হতে পারে। এই জন্য সে ওই ছেলেটিকে বারবার বোঝাচ্ছিল, কিন্তু সে কোনো মতেই মানছিল না। ওদিকে দেখানো হয় পিটকে, যে বাড়ির মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই নানা ধরনের ট্র্যাপ চালু হয়ে গেছিল, কিন্তু কোনো ট্র্যাপেই তার কোনো ক্ষতি হয় না। সে সামনে এগোতে থাকে এবং এক পর্যায়ে এসে পড়ে বিলের সামনে। বিলকে দেখে সে অনেক অবাক হয়, কারণ বিল একদম হুবহু তার বাবার মতোই দেখতে। আর এরপর পরিচয় হয় দুজনের। পিট সাহসের সঙ্গে বিলের থেকে মাঙ্কি টয়টা চায়।
বিলও কোনো কথা ছাড়াই তাকে মাঙ্কি টয়টা দিয়ে দেয় এবং বলে, পেছনে একটা চাবি রয়েছে, ওইটা চালু করে দাও। পিট তার কথা মতো চাবিটা ঘুরিয়ে মাঙ্কি টয়টা চালু করে দেয় এবং মাঙ্কি টয় ড্রাম বাজাতে শুরু করে। আর এর সঙ্গে সঙ্গে বাইরে দেখানো হয় ওই ছেলের হাতে থাকা গুলিটা ফায়ার করে দিয়েছে। যে ফায়ারে হেলের ক্ষতি হয় না, বরং তার গাড়ি কাজ ফুটো করে গুলিটা বাইরে চলে যায়। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটি হলো এই গুলিটা বাইরে গিয়ে একটা গাছের মৌমাছির চাকে লেগে যায়, যে মৌমাছিগুলো মুহূর্তের মধ্যে ওই ছেলের মুখের মধ্যে ঢুকে যায় এবং ওই ছেলের নিঃশ্বাস না নেওয়া এবং মৌমাছি কামড়ের কারণে মৃত্যু হয়। আর এগুলো দেখে হেল স্পষ্ট বুঝতে পারে কেউ ওই মাঙ্কি টয় চালু করে দিয়েছে। সে অনেক ভয় পেয়ে যায় এবং ঘাবড়ে যায়, কারণ ভেতরে তার ছেলে পিট রয়েছে। সে গাড়ি থেকে দ্রুত বের হয় এবং ওই বাড়ির মধ্যে ঢুকে যায়। বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গেই আবারও ওই ভয়ঙ্কর ট্র্যাপগুলো চালু হয়ে যায়, যেখানে এইবার হেল ফেসে গিয়েছিল। হেলের ফেসে যাওয়ার শব্দ শুনে বিল সেখানে আসে এবং এখানে দেখানো হয় দুজনের মধ্যে একটা ফাইট সিন। তারা নিজেদের মধ্যে লড়াই করতে থাকে। এরই মধ্যে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং একে অপরের কাছে ক্ষমা চায়। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, কারণ ওই মাঙ্কি টয় আবারও তার ড্রাম বাজাতে শুরু করে দিয়েছে। আর এইবার তার ড্রামের স্পিড এত বেশি ছিল যে সম্পূর্ণ ঘর ভূমিকম্পের মতো নড়তে শুরু করে। আর এই জন্য বিলির বানানো ট্র্যাপ বিলের ওপরই এসে পড়ে। আর এখানেই সমাপ্তি ঘটে বিলের এক ভয়ানক মৃত্যুর মাধ্যমে। আর এইবার শুধুমাত্র তার বাড়িতেই তাণ্ডব চলছিল না, বরং সম্পূর্ণ শহরের ওপরেই কেমন যেন একটা অভিশাপ নেমে আসে। শহরের বিভিন্ন জায়গায় আগুন বিস্ফোরিত হয় এবং ওপর দিয়ে উড়ে যাওয়া সকল বিমানগুলো এই শহরে বিধ্বস্ত হতে শুরু করে। দেখতে দেখতে এই সম্পূর্ণ শহরটা একটা মৃত্যুপুরীতে পরিণত হয়। আর এরপর হেল এবং তার পুত্র পিট এই শহর ত্যাগ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর যেহেতু এই মাঙ্কি টয়কে ধ্বংস করা যাবে না, তাই তারা সিদ্ধান্ত নেয় এই মাঙ্কি টয়কে তারা সারা জীবন তাদের সাথেই রাখবে, যাতে কেউ আর কখনো চাবি দিয়ে একে চালু করতে না পারে। শহর থেকে বের হতেই যাবে এরকম সময় তাদের সামনে এক অদ্ভুত রহস্যময় বস্তুর আগমন হয়। বস্তুটি হলো একটা ঘোড়া, যার উপরে একটা কঙ্কালের মতো জীবন্ত মানুষ চড়ে আছে, যার সমস্ত শরীর থেকে বের হচ্ছিল এক ধরনের কালো ধোঁয়া, যাকে এই মুভিতে মৃত্যুর প্রতীক হিসেবে দেখানো হয়েছে। আর এটা দেখিয়ে শেষ হয়ে যায় আজকের স্টিফেন কিং এর এই অসাধারণ মুভি। তো কেমন লাগলো আজকের এই মুভি কমেন্ট করে জানিয়ে দিও। একটা জরুরি বিষয়, সাবস্ক্রাইব করার কথা একদমই ভুলে যাবে না। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলেও সাবস্ক্রাইব করার পরিমাণ খুবই কম, তাই আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নইলে এই মাঙ্কি টয়কে পাঠিয়ে দেবো তোমার বাসায়। তারপর শুরু হবে তার ড্রাম বাজানো, আর এরপর তোমরা ঠেলা সামলিও। আফটার অল ভিডিওতে লাইক করতেও ভুলে যেও না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক কনসেপ্টের মুভিতে। ততক্ষণের জন্য বিদায়।